আমি আমার ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসে। আশরাফ শরীফ আমি আর উদ্দেশ্যে বলে, আর কতক্ষণ এভাবে নিজের যে বজায় রাখবে? নিজের ভালোটা তো এবার বোঝো তুমি। শুভ্র ভালো ছেলে, ওর সাথে তোমার জীবন অনেক সুন্দর হবে। আমিয়া বলার মতো কিছু খুঁজে পাই না। সে কিভাবে বলবে তার শুভ্রকে একদম পছন্দ হয়নি। সে শুভ্রকে একদম সহ্য করতে পারে না। এত ভালো কেন হবে একটা মানুষ? তবে শুভ্রর একটা দোষ খুঁজে বের করতে পারল আমিয়া। শুভ্রর বয়স একটু বেশি, প্রায় 32-33, আর আমিয়ার বয়স 22। এই বয়সের পার্থক্যটাকে সে এখন নিজের অস্ত্র বানাতে চাচ্ছে। তাই আমিয়া আশরাফ শরীফের উদ্দেশ্য করে বলল, এ তুমি কেমন ছেলে পছন্দ করেছো? বয়স তো আমার থেকে অনেক বেশি। অনেক না, মাত্র 10 বছরের বড়। এটাকে নিয়ে ইস্যু তৈরি করো না। ও একজন যোগ্য ছেলে, তোমাকে খুশি রাখবে। আমার খুশি তুমি যদি বুঝতে তাহলে তো হয়েই যেত বাবা। তুমি এখনো আমাকে বুঝতে পারোনি। আমি এত তর্কে জড়াতে চাচ্ছি না। আমার শুভ্রকে পছন্দ হয়েছে এবং ওর সাথেই আমি তোমার বিয়ে দেব, এটাই শেষ কথা। আমিয়া আর কিছু বলতে পারল না। আশরাফ শরীফ তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলো। আমিও মনে মনে বলল, বিয়ে তো আমি নিজের পছন্দের ছেলেকেই করব। তুমি আমার উপর কোনো জোর জবরদস্তি করতে পারবে না। শহরের একটি নামি দামি হোটেল বুল অরিজিন বলু অরিজিন। এই হোটেলের একটি বিলাসবহুল কক্ষে বসে আছে টিনা মির্জা। টিনার হাত পা কাঁপছে। বাপ্পি চৌধুরী গার্লফ্রেন্ড সে শর্তে হেরে যাওয়ায় তাই সে টিনাকে পাঠিয়ে দিয়েছে আহনাফের শয্যা সঙ্গিনী হওয়ার জন্য। টিনার অবশ্য এতে তেমন অসুবিধা নেই, কারণ সে লোভী প্রকৃতির মেয়ে। এর আগেও তার 2জন বয়ফ্রেন্ড ছিল এবং তাদের সাথে রুমডেটও সে করেছে। শুধু তাই নয়, আরো কিছু ছেলের সাথেও রুমডেট করেছে, যাদের সে জাস্ট ফ্রেন্ড মনে করত। বাপ্পির মতো মালদার পার্টি পেয়ে সে বাপ্পিকে মজেছিল। বাপ্পির মতো মালদার পার্টি পেয়ে সে বাপ্পিতে মজেছিল। বাপ্পির সাথে প্রেম করে তার লাভ বই ক্ষতি হচ্ছে না। মাসের পর মাস তার দামি মেকআপ সামগ্রী খরচ এবং অন্যান্য ভোগ বিলাসের টাকা বাপ্পি তো দিচ্ছে। তাই বাপ্পি যখন তাকে আহনাফের কাছে আসতে বলল, তখন শুরুতে গাইগুই করলেও পরে নিজের স্বার্থে রাজি হয়ে যায়। বাপ্পি বেঁকে বসলে তো সে সব হারাবে। তার বিনিময়ে না হয় আরেক ছেলের সাথে রাত কাটাবে। এতে তো কোনো ক্ষতি নেই, কিন্তু এত সময় ধরে অপেক্ষা করতে তার একদম ভালো লাগছে না। টিনা অধৈর্য হয়ে উঠে চলে যেতে নেবে, এমন সময় দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করলো আহনাফ। তার চোখ মুখ শক্ত। টিনা আহনাফকে দেখে বলল, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি টিনা মির্জা, বাপ্পির গার্লফ্রেন্ড। বলে সে বিছানায় বসে নিজের পোশাক সরিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। আহনাফ এগিয়ে এসে টিনার মুখে থুতু মারে। আচমকা এমন ঘটনায় টিনা হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। রুট হয়ে বলল, এটা কি করলেন আপনি? আহনাফ দ্বিগুণ রাগে টিনার গলা চেপে ধরে বলে ওঠে,
তোর বাপিকে গিয়ে বলে দিস এই আনাফ কারো একটু মাল খায় না। তোর জন্য এই থুতু ছাড়া আমার কাছে কিছুই নেই। তোর মতো বাজারের মেয়েকে স্পর্শ করতে ঘৃণা লাগে বলেই আনাফ দৌড় ভেগে বেরিয়ে যায়। লজ্জায় অপমানে কাঁপতে থাকে ট্রিনা। আনাফের যাওয়া পানে তাকিয়ে বলে, এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে আনাফ চৌধুরী। রূপকথা আজ ভার্সিটিতে এসে ক্যাম্পাসে থেকে দূরে একটা কৃষ্ণচূড়া গাছের সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আনাম গতকাল অন্য একটা মেয়েকে স্পর্শ করেছে, তার সাথে থেকেছে ভাবতে ঘৃণা গা গুলিয়ে আসছে। রূপকথা যে বড্ড ভালোবাসে আনাফকে। সেই স্কুল জীবন থেকে লোকটাকে ভালোবেসেছে। সেই প্রেমকে ভুলে যাওয়া কি এতই সোজা? কিন্তু এক চরিত্রহীন ছেলের সাথে সে নিজেকে জড়াতে চায় না। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যতই কষ্ট হোক না কেন এই সম্পর্কটা আর রাখবে না। আনাফের সাথে ব্রেকআপ করবেই। আনাফ ভার্সিটিতে এসে দুর্জয় সহ সাগর সহ তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। রূপকথাকে নিয়ে যেন তার কোনো ভাবনাই নেই। আচমকা কেউ এসে তাদের টেবিলে জোরে শব্দ করে। আনাফ শব্দ অনুসরণ করে ঢাকাতেই দেখতে পায় আমিয়াকে। আনাম যতদূর জানে এই মেয়েটা রূপকথার বেস্ট ফ্রেন্ড, তাই স্বাভাবিকভাবেই বলল, কি সমস্যা তোমার? আমিয়া এক পলক দুর্জয়ের দিকে তাকালো। সে নিজের মতো কফি খেতে ব্যস্ত। দুর্জয়ে থেকে চোখ ফিরিয়ে আনাফকে উদ্দেশ্য করে বলল, আপনি তো দেখছি ভীষণ বদলোক আনাফ ভাই। ওইদিকে রূপ আপনাকে মনে করে কেঁদে চলেছে, আর আপনি এখানে বসে আড্ডা দিচ্ছেন। আপনার কি ওর প্রতি কোনো অনুভূতি নেই? আমার অনুভূতি আছে কি নেই সেই কৈফিয়ত নিশ্চয় তোমাকে দেব না। আর তুমি আমাদের মাঝে ঢোকার চেষ্টা করো না। রূপের বেস্ট ফ্রেন্ড আছো, সেটাই থাকো, সেটা হয়েই থাকো। অনধিকার চর্চা করা পছন্দ না। আনাফ রেগে গেছে ভীষণ। এদিকে দুর্জয় আচমকা বলে ওঠে, ছাড় না, এইসব মেয়েদের কথা এত পাত্তা দিতে নেই, এদের কাজে ঘেউ ঘেউ করা। আমিয়া মাথা হঠাৎ ভীষণ গরম হয়ে গেল। সে দুর্জয়ের উদ্দেশ্যে বলল, মেয়েদের সম্পর্কে কোনো মন্তব্য করার আগে মনে রাখবেন যে আপনার মাও একজন মেয়ে, তাই ভদ্রতা ভুলে যাবেন না। দুর্জয় আচমকা উঠে দাঁড়িয়ে আমিয়ার কাছাকাছি এসে তার সম্মুখে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, আমাকে ভদ্রতা শেখাতে এসো না মেয়ে। আমি অভদ্রতায় পিএইচডি করছি। আমি বলার মতো কিছুই খুঁজে পাই না। দুর্জয় কাছে আসার তার হৃদয় স্পন্দন দ্রুত হয়ে গেছে। সে বুঝতে পারছে না এই অনুভূতির কারণ, কিন্তু দুর্জয়কে দেখলে তার এমন অনুভূতি হয়। রূপকথাও ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। সে এসে আমিয়ার হাত টেনে ধরে বলে, তুই এদের সাথে মুখ লাগাতে আসিস না আমিয়া, চল এখান থেকে। রূপ ওয়েট। আনাফের করুণ কণ্ঠেশ্বর। রূপ কথা না দাঁড়ালেও আমিয়া থেমে যায়। রূপকথা রেগে বলে, আমিয়া তুই দাঁড়াচ্ছিস কেন? আহনাফ ভাই কি বলতে চাই শোন, তুই তো ওনাকে ভালোবাসিস, ওনাকে ছাড়া ভালো থাকতে পারবি না। তাই বলে একজন চরিত্রহীন লোকের সাথে আমি থাকতে পারবো না। আমার ভালোবাসা বেশি দামি নয়। আমি সেই পুরুষের সাথে থাকতে পারবো না যার দেহে অন্য নারীর স্পর্শ আছে। আনা
রূপকথার সম্মুখে এসে তাকে আঁকড়ে ধরে বলে, লুক অ্যাট মি মাই রূপ, তোমার কি মনে হয় আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবো? রূপ তাকায় না আহনাফের দিকে, কারণ সে জানে তাকালেই দুর্বল হয়ে পড়বে। বরঞ্চ সে হাত ছাড়া দিয়ে বলে, যেই পুরুষ তার প্রেমিকাকে নিয়ে ঝগড়া করে সে কাপুরুষ, আর আমি কোনো কাপুরুষের সাথে সম্পর্কতে থাকতে চাই না। আর না তো এমন কোনো পুরুষের সাথে যে অন্য নারীর সাথে। রূপ রূপ রূপকথা কোনো কথা গ্রহণ না করে হাত ঝাটকা দিয়ে চলে যায়।